হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি পয়েন্ট। আমরা বিগত ক্লাসে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের বিভিন্ন ম্যাথ দেখছিলাম। আজকে আমরা দেখব কনস্ট্যান্ট প্রেশার প্রসেস এর থেকে কীভাবে এনথালপি পরিবর্তন, তাপ সরবরাহের পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং কাজ নির্ণয় করে এবং তার পিভিটিএস ডায়াগ্রাম অঙ্কন করব। তাহলে শুরু করি আজকে কনস্ট্যান্ট প্রেশার প্রসেস। কনস্ট্যান্ট প্রেশার প্রসেস বাংলা হচ্ছে স্থির চাপ প্রক্রিয়া। এই কনস্ট্যান্ট প্রেশার প্রসেসের আরেকটা নাম আছে আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস তো স্থির চাপ প্রক্রিয়া চার্লসের সূত্র মেনে চলে। স্থির চাপ প্রক্রিয়া চার্লসের সূত্র মেনে চলে। তাহলে চার্লস কি বলছে একটু দেখি। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক। এই আয়তনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা প্রকাশ করি এবং টেম্পারেচারকে টি দ্বারা প্রকাশ করি। এই গ্যাসের আয়তন তার কিসের সমানুপাতিক? তাপমাত্রার সমানুপাতিক। ভি সমানুপাতিক টি। ঠিক আছে, এখন আমরা এই বি সমানুপাতিক টি যে এটা কিভাবে দেখব একটু দেখি। আমরা নিতে পারি, দেখো একটা সিস্টেম নিলাম, পিস্টন সিলিন্ডার হতে পারে। এই একটা পিস্টন সিলিন্ডার নিলাম আমরা। দেখো এর ভিতর কিছু গ্যাস রাখা আছে। এর ভিতর কিছু কি রাখা আছে? গ্যাস রাখা আছে এবং গ্যাসের প্রেশার P1 রাখা আছে। এই গ্যাসের টেম্পারেচার T1, এই গ্যাসের টেম্পারেচার T1 এবং ভলিউম V1। ঠিক আছে, এখন কি করব দেখো, এবং সাথে সাথে আমরা পিভিটিএস ডায়াগ্রামটাও কি করব শিখব। তাহলে এই হচ্ছে আমার একটা পি প্লেন, এটা আমি পি প্লেন বলবো, এটাকে ভি প্লেন, এবং এটা হচ্ছে টি উপরের দিকে, এবং এন্ট্রপি এইটা দেখাইলাম। আমরা একই সাথে কি শিখব? পিভিটিএস ডায়াগ্রামও অঙ্কন করা শিখে ফেলবো। তাহলে দেখো আমার এইখানে কিছু এম বরের গ্যাস রাখা আছে। এই এম বরের গ্যাসটা P1 প্রেসারে আছে, টেম্পারেচার T1 এ আছে এবং ভলিউম V1 এ আছে। বুঝতে পারছি? এখন দেখো এখানে আমি কি করব, একটু আমি এই সিস্টেমের ভিতর তাপ সরবরাহ করব। তাহলে তাপ সরবরাহ করতেছি, দেখো কিউ ইন দিতেছি, এই জায়গায় কিউ ইন করাইতেছি, তার মানে কি তাপ প্রবেশ করাইতেছি। আচ্ছা, এটা যেহেতু কনস্ট্যান্ট প্রেশার প্রসেস, এই প্রসেসে চাপ বাড়বে না। তাহলে যখন কিউ ইন হবে, তাহলে এই জায়গায় ধরলাম আমি আমার কি ইনার্শিয়া পয়েন্ট বা প্রাথমিক অবস্থান। এই জায়গাতে কি হবে? চাপ স্থির থাকবে। তার মানে কি চাপ উঠা নামা কিছুই করবে না, চাপটা স্থির থাকবে। তাহলে যখন আমি এই কিউটা প্রবেশ করাবো, এই পিস্টনটা পিছনের দিকে চলে যাবে। এই পিস্টনটা কি হবে? পিছনের দিকে চলে গিয়ে এইরকম একটা জায়গায় আসবে, এইরকম একটা জায়গায় চলে আসবে। তাহলে দেখো তো, এই যখন আমি কী করছি, তাপ প্রবেশ করাইতেছি, আস্তে আস্তে কী বাড়তেছে? ভলিউম বাড়তেছে। তাপ যখন প্রবেশ করাইতেছি তখন আস্তে আস্তে কী বাড়তেছে? ভলিউম বাড়তেছে। কিন্তু এটা যেহেতু কনস্ট্যান্ট প্রেশার প্রসেস, এই প্রসেসে চাপ বাড়বে না, চাপ কনস্ট্যান্ট। তাহলে আমি এই পর্যন্ত চলে আসলাম। তাহলে এটা ছিল আমার 1 নম্বর পয়েন্ট। দেখো এটা ছিল আমার 1 নম্বর পয়েন্ট, এটা আমার 2 নম্বর পয়েন্ট। তাহলে দেখো তো ভলিউম বাড়ছে। আগে ভলিউম এই জায়গায় ছিল, এখন ভলিউমটা এই জায়গায় আসছে। তাহলে কত বাড়লো? ভলিউমটা আগে V1 ছিল, এখন হয়েছে কি V2। তাহলে দেখো তো ভলিউম বাড়ছে, যখন তাপ প্রবেশ করছে এই পিস্টনটা পিছনের দিকে চলে গেছে এবং ভলিউম বেড়ে গেছে, কিন্তু প্রেশার বৃদ্ধি পায়নি। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো তো, আমরা আগের ক্লাসে দেখছি তাপ বাড়লে তাপমাত্রা বাড়ে, তাপ বাড়লে এনট্রপি বাড়ে, এবং এই দুইটা জিনিস যেহেতু একই সাথে বাড়ে, তাহলে আমি এই জিনিসটা একই সাথে দেখাইতে হইলে কী করব? কার্ভ আকারে দেখাবো। এবং কিসের জন্য কার্ভ আকারে দেখাবো তাও কিন্তু বলছিলাম যে আরেকটা ক্লাসে দেখাবো। আপাতত আমরা একেবারে বিগিনার, তো এইটা আপাতত দেখি, পরে কিসের জন্য কার্ভ হইতেছে সেটা দেখব। তাহলে দেখো এই জায়গায় যেহেতু তাপ সরবরাহ করলে ভলিউম বাড়তেছে কিন্তু প্রেশার বাড়তেছে না, সাথে সাথে আরেকটা জিনিস হইতেছে, এর ভিতর তাপ বাড়লে, এর ভিতর কি তাপ বাড়লে যখন পিস্টনটা পিছনের দিকে চলে আসছে তখন গ্যাসটা ছড়ায় গেছে এবং এই গ্যাসের তাপমাত্রা T2 হয়ে গেছে। এই গ্যাসের তাপমাত্রা T2 হয়ে গেছে এবং ভলিউম V2 হয়ে গেছে। ভলিউমটা কী হয়ে গেছে? V2 হয়ে গেছে। এই যে ভলিউমটা কী হয়ে গেছে? V2 হয়ে গেছে। কিন্তু প্রেশারটা কি আগের মতোই ছিল, P1ই ছিল, এটা বাড়ে নাই। এখন যেহেতু তাপ বাড়লে তাপমাত্রা বাড়ে, তাপ বাড়লে এনট্রপি বাড়ে, তাহলে আমরা যখন দুইটা জিনিস একই সাথে হবে তখন আমরা কার্ভ আকারে দেখাবো এইভাবে। তাহলে এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তাহলে আমরা কি এই যে দেখো পিভিটিএস ডায়াগ্রামটা অঙ্কন করা শিখে ফেলছি। তাহলে এই প্রসেসে কী হয়েছে? কিউ ইন হয়েছিল, আমরা দেখাইলাম জাস্ট লাল কালি দিয়ে
লাল কালি দিয়ে লেখার দরকার নাই তোমার, আমি দেখানোর স্বার্থে এটা কিউ ইন হয়েছে এই প্রসেসে। তাহলে কিউ ইন হইলে এই কনস্ট্যান্ট প্রেশার প্রসেসে প্রেশার কনস্ট্যান্ট থাকবে। কিউ ইন হইলে দেখো আগে এই জায়গায় ছিল ভলিউম বাড়ছে, এই ভলিউম বাড়ছে, আর যেহেতু ভিতরে তাপ প্রবেশ করছে তাপমাত্রা বাড়বে এবং সাথে সাথে এন্ট্রপি বাড়বে। আর যখন দুইটা জিনিস একই সাথে বাড়বে তখন আমরা কার্ভ আকারে দেখাবো। আচ্ছা তাইলে দেখো তো এ আমাদের কি যখন তাপ প্রবেশ করাই সেই চিত্রটা পেয়ে গেছে। এখন দেখো তো একটা জিনিস, তাহলে আমরা থার্মোডাইনামিক্স, আচ্ছা এখান থেকে দেখি তাহলে B1 ভাগ T1 না B ভাগ T ইকুয়াল কনস্ট্যান্ট লিখতে পারি না আমরা? তাহলে এবার লিখতে পারি B1 ভাগ T1, B2 ভাগ T2, এবার লিখতে পারি না V ভাগ T, এবার অনেকগুলা লিখতে পারি আমরা ইকুয়াল কনস্ট্যান্ট। আচ্ছা আমরা একটা জিনিস সাথে সাথে দেখি, আমরা থার্মোডাইনামিক্স ফার্স্ট ল থেকে এরকম দেখছিলাম কিউ তাপ সরবরাহের পরিবর্তন DE প্লাস W। আচ্ছা এখানে যে আমি তাপ সরবরাহ করছি এটা কোন প্রসেস ছিল? কনস্ট্যান্ট প্রেশার প্রসেস। আর কনস্ট্যান্ট প্রেশার প্রসেসে যখন আমরা তাপ প্রবেশ করাই তখন কিউ ইকুয়াল কি হয়? mCpdT। এই আপেক্ষিক তাপটা কি হবে? কনস্ট্যান্ট প্রেশার হবে, স্থির চাপে হবে। আর এই ডিটিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তাহলে তাপমাত্রার পরিবর্তনটা কতটুকু হইল? mCpT2 মাইনাস T1। কিসের জন্য? এই যে তাপ বাড়ছে, তাপমাত্রা কি হয়েছে? বাড়ছে। আগে এরকম একটা জায়গায় ছিল, আগে এন্ট্রপি এরকম একটা জায়গায় ছিল এবং টেম্পারেচার T1 এরকম একটা জায়গায় ছিল। এখন এরকম একটা জায়গায় কি চলে আসছে? T2 চলে আসছে। তাহলে অবশ্যই কি T2 বড় এবং T1 ছোট। আচ্ছা এন্ট্রপি আগে এই জায়গায় S1 ছিল, এখন এই জায়গায় S2, তাইলে অবশ্যই এন্ট্রপিরও পরিবর্তন হয়েছে। তাইলে আমরা এখানে দেখো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সবার জন্য কি দেখছিলাম আমরা? mCpdT বা mCpT2 মাইনাস T1, বড় তাপমাত্রা মাইনাস ছোট তাপমাত্রা। তাহলে এখানে কাজ কি হবে? কাজ কি হবে দেখো, W সমান আমরা কি জানতাম? W সমান কি জানতাম? PdV। এই ডিভি দ্বারা আয়তনের পরিবর্তন। দেখো তো আয়তনের পরিবর্তন কত হয়েছে? আগে ছিল V1, আগে ছিল V1, এখন হয়েছে V2। এই যে আগে V1 ছিল, তাপ প্রবেশ করানোর পর V2 হয়ে গেছে। তাহলে ভলিউমের পরিবর্তন কত হইল? পিটা কি ছিল? কনস্ট্যান্ট প্রেশার ছিল। এই ডিভিটা হবে V2 মাইনাস V1। তাহলে এরকম লিখতে পারি, এটা দিয়ে একটা এইভাবে আমরা বের করতে পারি। তাছাড়া এইভাবে আমরা বের করতে PV2 মাইনাস PV1। এখান থেকে আমরা কি লিখতে পারি? এরকম দেখছিলাম PV সমান mRT। তাহলে P1 V1 সমান mRT1, P2 V2 সমান কি হবে? mRT2। এখানে P1 ইকুয়াল কি হবে? P2, কারণ প্রেশার স্থির। তাহলে আমি এবার লিখতে পারি P1 P2 V2 মাইনাস P1 V1। তাহলে কি দাঁড়াইলো? mRT2 মাইনাস mRT1। ঠিক আছে, এইখান থেকে আমরা আরও কি লিখতে পারি? mRT2 মাইনাস T1। তাহলে কাজের সূত্র কয়টা পাইলাম? কাজের সূত্র পাইলাম দুইটা, এই একটা পাইলাম, এই একটা পাইলাম। একটা কি লিখতে পারো? PV2 মাইনাস V1, আর একটা কি W সমান mRT2 মাইনাস T1। তাহলে কাজ, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন নির্ণয় শিখে গেলাম, কাজ কীভাবে নির্ণয় করে সেটাও শিখে গেলাম। এখন দেখবো আমরা, দেখো খেয়াল করো, এখন আমরা দেখব এগুলো মুছে এই জায়গায় লিখি ছোট করে, এবং আমরা দেখছিলাম এখন নির্ণয় করব এনথালপির পরিবর্তন। এনথালপির পরিবর্তন, প্রাথমিক অবস্থায় এনথালপি ছিল H1 এবং যখন আয়তনটা বৃদ্ধি পাইল তখন এনথালপি হলো কত? H2। তাহলে এনথালপির পরিবর্তন আমরা কি জানি? H2 মাইনাস H1 ইকুয়াল কি? ডেল H লেখা হয়। আর এই ডেল H সমান কি? এনথালপির পরিবর্তন সমান কি লিখতে পারি? mCpdT। অনেকে এটা ছোট হাতের H দ্বারাও লেখে, সমস্যা নাই, mCpT2 মাইনাস T1। তাহলে এনথালপি নির্ণয়ের সূত্রও জেনে গেলাম। এখন শিখব এন্ট্রপির পরিবর্তন নির্ণয়ের সূত্র। তাহলে এন্ট্রপির পরিবর্তন কতটুকু হয়েছে? S2 মাইনাস S1। প্রাথমিক অবস্থায় S1 ছিল এবং শেষ অবস্থায় S2 হয়েছে। তাহলে S2 মাইনাস S1 ইকুয়াল কি? DS লিখতে পারি। তাহলে DS ইকুয়াল কি? এই এন্ট্রপির পরিবর্তন কি হবে? এটা কোন প্রসেসে বলো তো? এটা এন্ট্রপি ক্লাসে আমরা দেখছিলাম, কনস্ট্যান্ট প্রেশার প্রসেসে এন্ট্রপির পরিবর্তন mCp ln T2 ভাগ T1
T2 ভাগ T1 এবং এটা সমান আরও লিখতে পারি mCp লন। আচ্ছা দেখো তো আমরা এই জায়গাতে কি পাই, এরকম লিখছিলাম না, V1 ভাগ T1 সমান V2 ভাগ T2, তাহলে T2 ভাগ T1 ইকুয়াল কী হবে V2 ভাগ V1, তাহলে এখানে কী লিখবো V2 ভাগ V1। ঠিক আছে, তাহলে আমরা এনট্রপির পরিবর্তন নির্ণয়ের সূত্র শিখে গেলাম। আচ্ছা আরেকটা মজা জিনিস দেখো, এটা হবে বড় তাপমাত্রা, এটা বড় তাপমাত্রা আর এটা ছোট তাপমাত্রা। ঠিক একইভাবে এটা বড় ভলিউম বড় আয়তন, এটা ছোট আয়তন। ঠিক আছে, এখন আমরা দেখব, আমরা এতক্ষণ দেখলাম কি যদি কিউ ইন হয় তাহলে কি হবে, কিউ ইন হইলে কিউ ইনের কি পিভিটিএস ডায়াগ্রাম দেখলাম। এখন যদি এই সিস্টেম থেকে কিউ আউট হয় অর্থাৎ তাপ বেরিয়ে যায় তাহলে পিভিটিএস ডায়াগ্রামটা কীরকম হবে একটু দেখি। তাইলে দেখো, এখন আমরা দেখব একটা সিস্টেম থেকে যদি কিউ অর্থাৎ তাপ বাহির হয়ে যায় তাহলে কি হবে, পিভিটিএস ডায়াগ্রামটা কি হবে। ধরলাম যে এটা একটা কি সিস্টেম পিস্টন সিলিন্ডার, এর ভিতর টেম্পারেচার T1, এর ভিতর কি টেম্পারেচার T1, প্রেসার P1, কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে আছে এটা এবং ভলিউম V1। তাহলে এইটার পিভিটিএস ডায়াগ্রাম কীরকম হবে একটু দেখো। এটা যে পিভি, দেখো এটা যে উপরের দিকে প্রেসার P, এটা দিচ্ছে এদিকে ভলিউম। ঠিক আছে, তাহলে ভলিউম ধরলাম যে এখানে কতটুকু আছে V1 ভলিউম আছে, এতটুকু V1 ভলিউম আছে। তাহলে এটা টিএস ডায়াগ্রামের সাথে সাথে আমরা আঁকবো টিএস, টেম্পারেচার এবং এন্ট্রপি। তাহলে যদি এই প্রসেসে তাপ বের করে দেই, দেখো খেয়াল করো এই প্রসেসে কি হবে, কিউ যদি আউট হয় তাপ বেরিয়ে যায় তাহলে কি হবে। দেখো যদি আমি সিলিন্ডার পিস্টনটা আমি কি কম্প্রেস করি তাহলে আয়তন কমবে না। আমার এই জায়গা থেকে শুরু, এই জায়গা থেকে শুরু, দেখো এই জায়গা থেকে শুরু, এইটা দিচ্ছে V1 এক নম্বর পয়েন্ট, এই এক নম্বর পয়েন্ট থেকে শুরু। এখন আবার কী হইতেছে, এই আয়তনটা কমতেছে, কম্প্রেস করতেছে এবং সাথে সাথে তাপ বেরিয়ে দিতেছে। তাহলে কি হবে দেখো, এখন কম্প্রেস করার ফলে কিউ আউট তাপ বেরিয়ে যাবে। তাহলে দেখো আমি এই পাশ থেকে কি কম্প্রেস করতেছি, তার মানে কি আয়তন কমতেছে, আয়তন কমতেছে। কিন্তু দেখো তো প্রেশার কমতেছে না, কারণ এটা কনস্ট্যান্ট প্রেশার প্রসেস। এই জন্য আমি প্রেশার এদিক উপরেও দিচ্ছি না নিচেও দিই না, কিন্তু ভলিউম কি পরিবর্তন হয়েছে, আগে V1 ছিল এখন এইরকম একটা জায়গায় আসছে, এটা হইতেছে V2। তাহলে পিস্টনটা এখন এইরকম জায়গায় অবস্থান করতেছে, পিস্টনটা এখন এইরকম জায়গায় অবস্থান করতেছে এবং এই এটুকের ভিতরে তাপমাত্রা T2, ভলিউম V2 এবং কি হয়েছে এন্ট্রপি তোমার এখানে প্রেশার P2, কিন্তু প্রেশার আগের মতো রয়েছে P1, প্রেশার আগের মতো রয়েছে। তাহলে দেখো কী হইলো, এই জায়গায় যখন আমি কম্প্রেস করছি তাপ বেরিয়ে গেছে এবং টেম্পারেচার কী হয়েছে, টেম্পারেচার T2 হয়েছে, ভলিউম V2 হয়েছে, প্রেশার আগের মতো কনস্ট্যান্ট হয়েছে। কিন্তু আমরা একটা জিনিস জানি, তাপ বাড়লে তাপমাত্রা বাড়ে, তাপ বাড়লে এন্ট্রপি বাড়ে এবং তাপ কমলে তাপমাত্রা কমে এবং তাপ কমলে এন্ট্রপি কমে। তাহলে এই জায়গায় অনেক বেশি তাপ ছিল, তাপমাত্রা ছিল, ধরলাম যে এইরকম একটা পয়েন্টে ছিল। যখন আমার কি তাপ বেরিয়ে গেছে তখন কি তাপমাত্রা এবং এন্ট্রপি দুইটাই একই সাথে কমছে, তাপমাত্রা এবং এন্ট্রপি দুইটাই একই সাথেই কমছে। তাহলে এটা এক নম্বর পয়েন্ট ছিল, এখন এটা কি তার 2 নম্বর পয়েন্ট। তাহলে দেখো এইখানে এটা যে তার কি কম্প্রেশন, যখন কনস্ট্যান্ট প্রেশার প্রসেসে কম্প্রেশন হবে তার পিভিটিএস ডায়াগ্রাম। এই প্রসেসে কি তাপ বেরিয়ে যায়, এই প্রসেসে তাপ কিউ আউট হয়, কনস্ট্যান্ট প্রেশার প্রসেসে কিউ কি হয়, কনস্ট্যান্ট প্রেশার কম্প্রেশন প্রসেসে কি হবে, তাপ বেরিয়ে যায় এবং তাপ বেরিয়ে গেলে তাপমাত্রা কমে, সাথে সাথে এন্ট্রপি কমে এবং কি তাপ বেরিয়ে গেলে ভলিউমটাও কমে যায়। আরেকবার আমরা দেখতেছি, দেখো এতক্ষণ যা পড়লাম, আমাদের কনস্ট্যান্ট প্রেশার প্রসেস ছিল যাকে আইসোবারিক প্রসেসও বলে, বাংলা স্থির চাপ প্রক্রিয়া বলে। এইটা চার্লসের সূত্র মেনে চলে। চার্লসের সূত্র কি বলছে, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক। ঠিক আছে, বি সমানুপাতিক টি।
বি সমান যদি টি, তাহলে বি ভাগ টি ইকুয়াল কনস্ট্যান্ট লেখা যায়। এরকম অনেকগুলো লেখা যায়, বি ভাগ টি, বি1 ভাগ টি1, বি2 ভাগ টি2 ইকুয়াল কনস্ট্যান্ট। আচ্ছা, এখন আমরা থার্মোডাইনামিক ফার্স্ট ল থেকে একটা সূত্র জানছি কি, কিউ সমান ডিই প্লাস ডব্লিউ। এটা আমাদের থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রই ছিল, কিউ সমান ডিই প্লাস ডব্লিউ। এখন কী করছিলাম আমরা, দেখো আমাদের একটা কী নিয়েছিলাম, সিস্টেম নিয়েছিলাম যার তাপমাত্রা প্রেশার P1 ছিল, তাপমাত্রা T1 ছিল, ভলিউম V1 ছিল এবং এনথালপি H1 ছিল। এই প্রসেসে আমি যখন তাপ ঢুকাইছি তখন পিস্টনটা আস্তে আস্তে পিছনের দিকে গেছে এবং ভলিউম V2 হয়েছে, তাপমাত্রা T2 হয়েছে, কিন্তু প্রেশার আগের মতোই কনস্ট্যান্ট রয়েছিল। তাহলে এই জায়গা থেকে আমার স্টার্টিং হয়েছিল, দেখো পিস্টনটা আস্তে আস্তে পিছনের দিকে চলে আসছিল এবং এই জায়গায় এসে থামছে। ফলে কী হয়েছে, ভলিউম বাড়ছে কিন্তু প্রেশার আগের মতোই রয়েছে। সাথে সাথে আরেকটা জিনিস কি জানি আমরা, তাপ বাড়লে যেহেতু তাপ প্রবেশ করছে ভিতরে, তাপ বাড়ছে, তাপের পরিমাণ বাড়ছে। আর তাপ বাড়লে তাপমাত্রা বাড়ে, তাপ বাড়লে এন্ট্রপি বাড়ে। আর দুইটা জিনিস একই সাথে বাড়লে আমরা কার্ভ আকারে দেখাবো। আচ্ছা, গেল এইটু। তারপর আমরা কি জানি, এইটা কোন প্রসেসে তাপ প্রবেশ করা হয়েছে, কনস্ট্যান্ট প্রেশার প্রসেসে। এই জন্য কিউ সমান এমসিপি ডিটি লিখছি। এই ডিটি সমান T2 মাইনাস T1, বড় তাপমাত্রা মাইনাস ছোটো তাপমাত্রা। আর ডিই এনথালপিক অভ্যন্তরীণ প্রথম ক্লাসে দেখছিলাম, ডিই সমান এমসিবি ডিটি সব প্রসেসের জন্য। আর ডব্লিউ সমান পিডিবি। এই ডিবি হচ্ছে ভলিউমের পরিবর্তন, B2 মাইনাস B1, B2 মাইনাস B1, এটা বড় আয়তন, এটা ছোটো আয়তন। ঠিক এইভাবে লেখা যায় MR T2 মাইনাস T1। এখন আমরা কি এনথালপি পরিবর্তন এইচ সব প্রসেসের জন্য এমসিপি T2 মাইনাস T1 আমরা এই এনথালপি ক্লাসে দেখাইছিলাম। আর ডিএস এন্ট্রপির পরিবর্তন এমসিপি লন T2 বাই T1, এটাও আমরা এন্ট্রপি ক্লাসে ভালো করে দেখছিলাম। এখন আলাদাভাবে একটু হালকা করে দেখালাম এই জায়গায়। এবং যদি তার কম্প্রেশন হয় তাহলে এইটা তার পিভিটিএস ডায়াগ্রাম। এই তাপ বেরিয়ে গেছে, তাপমাত্রা কমছে, সাথে সাথে এন্ট্রপিও কমছে, এই জন্য কার্ভ আকারে দেখাইছি। যখন তাপ বেরিয়ে যায়, আমরা পিস্টন দ্বারা কম্প্রেস করি, ফলে আয়তনটা কি আস্তে আস্তে কমতেছে। দেখো আয়তনটা এই জায়গায় ছিল, এখন কমে এই জায়গায় আসছে। তাহলে একইভাবে কি বড় আয়তন বা ছোটো আয়তন দিয়ে, বড় আয়তন মানে ছোটো আয়তন দিয়ে আমরা কাজ বের করতে পারবো। এইগুলো আজকে কনস্ট্যান্ট প্রেশার প্রসেসের সূত্রের ফর্মুলা। তাহলে এখান থেকে কয়টা সূত্র পাইলাম, কিউ এর সূত্র পাইলাম, কিভাবে তাপের পরিবর্তন নির্ণয় করে, কিভাবে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করে, কিভাবে কাজ নির্ণয় করে, এনথালপি নির্ণয় করে, এন্ট্রপি নির্ণয় করে। এগুলো আমরা ভালো করে খেয়াল করব এবং তার পিভিটিএস ডায়াগ্রাম আঁকবো।